প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি পোর্ট্রে নাইটিঙ্গেলের সিক্স স্ট্যাঞ্জা। এর আগের স্ট্যাঞ্জাগুলো অর্থাৎ 1 থেকে 5 অব্দি আমরা খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি। তো এই স্ট্যাঞ্জাগুলোতে আমরা দেখেছি যে কবি একটা কিন্তু জার্নি করছেন, যে এই জগৎটা তার কাছে ভালো লাগছে না, এই জগৎটা থেকে তিনি কিন্তু একটা জগতে যেতে যাচ্ছেন, যে জগৎটা হচ্ছে নাইটিঙ্গেলের জগৎ। সেখানে আমাদের বিউটি বা এমন একটা জগৎ, বিউটি অ্যান্ড লাভলিনেস, এরকম একটা জগতে কিন্তু তিনি যেতে চাচ্ছেন এবং তিনি কিন্তু সেখান থেকে মুভ করলেন। আমরা ফোর্থ স্ট্যাঞ্জায় দেখেছি, ফিফথ স্ট্যাঞ্জায় দেখেছি, গিয়ে তিনি দেখলেন যে এই নাইটিঙ্গেলের জগৎটা তার কাছে খুব সুন্দর লাগলো। চারপাশের পরিবেশটা তিনি যখন লক্ষ্য করলেন, তিনি দেখলেন যে এই নাইটিঙ্গেল যে জায়গাটায় আছে সেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন ঠিকই, কিন্তু সেই পাতার ফাঁকা দিয়ে সেই চাঁদটাকে দেখা যাচ্ছে। চাঁদ মনে হয় তার সভাসদ নিয়ে বসে আছেন এবং আর তার চারপাশে যেখানে ফুলগুলো আছে, বিভিন্ন রকম ফুল, আমরা এগ্ল্যান্টাইন, হথর্ন, এই টাইপের মাস্ট্রোস, এই টাইপের ফ্লাওয়ারগুলো দেখছি এবং ওয়াইল্ড ফ্রুট ট্রি দেখছি। এই জিনিসগুলো কিন্তু তিনি ওখানে যাওয়ার পরে এই জায়গাটাকে তিনি কিন্তু খেয়াল করলেন। খেয়াল করার পরে তার খুব সুন্দর লাগলো জগৎটা এবং তিনি কিন্তু এখানেই সেখানেই আছেন। আমরাও কবির সঙ্গে সেখানে গেলাম, গিয়ে পরিবেশটাকে এখন আন্দাজ করার চেষ্টা করছি যে পরিবেশটা এরকম। এবার আসি আমরা সিক্স স্ট্যাঞ্জাতে খুব সুন্দর করে আরো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখবো। চলুন তাহলে দেখে নিই। ডার্কলিং আই লিসন, অন্ধকারের মধ্যে আমি শুনছি। এবার ডার্কলিং, ডার্কলিং মানে কিন্তু ইন দ্য ডার্ক, অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এখানে ইন দ্য ডার্ক মানে হচ্ছে অন্ধকারের মধ্যে। আমরা আগেই পেয়েছি, যে আলোচনা করেছি যে জগৎটা কিন্তু হচ্ছে ওই যেখানে নাইটিঙ্গেল থাকে ওই চারপাশের পরিবেশটা কিন্তু হচ্ছে অন্ধকার, যদিও আকাশের মধ্যে চাঁদ আছে। তিনি ওই কথাটা বলেছিলেন, এর আগে স্ট্যাঞ্জাতেই বলেছিলেন, দেখেছি আমরা। আই লিসন, আমি শুনতে পাচ্ছি। এবার কি শুনতে পাচ্ছেন কবি? কবি যা শোনার জন্য গিয়েছিলেন, অর্থাৎ নাইটিঙ্গেলের গানটাকে শোনার জন্য গিয়েছিলেন, সেই নাইটিঙ্গেলের গানটা কিন্তু অন্ধকারে বসেই তিনি শুনতে পাচ্ছেন। তিনি তো সশরীরে যেতে পারেননি, তিনি হচ্ছেন তার ইমাজিনেশনের হেল্প নিয়ে, পোয়েজির হেল্প নিয়ে কিন্তু সেখানে গিয়েছেন, আমরা দেখেছি। আচ্ছা, অ্যান্ড ফর মেনি এ টাইম, এবং অনেক কয়েকবার। মেনি টাইম মানে হচ্ছে মেনি টাইমস। আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেথ। খুব করুণ একটা লাইন। আমরা চলুন লাইনটা নিয়ে এবার একটু ব্যাখ্যা করি। আচ্ছা, আই হ্যাভ বিন, আমি ছিলাম। আমি কিরকম ছিলাম? হাফ ইন লাভ, বা এখনো আছি। কিরকম? হাফ ইন লাভ। হাফ ইন লাভ বলতে মানে ওই মানে প্রেমে পড়েছি, অর্ধেকটা প্রেম করেছি। কার? উইথ ইজ ফুল ডেথ, ডেথের। আগে ডেথটাকে একটু আলোচনা করি। ডেথের কিন্তু কেউ কখনো প্রেমে পড়তে পারে না। এই কারণে প্রেমে পড়তে পারে না যে ডেথ কেউ কিন্তু কখনো চায় না যে মৃত্যু আসুক, তাকে নিয়ে যাক। কিন্তু কিছু কিছু মানুষ যারা খুব কষ্টে আছেন, যারা খুব তাদের শারীরিক অবস্থা খারাপ আছেন, যারা খুব যন্ত্রণায় আছেন, তাদের কাছে অনেক সময় মনে হয় যে ডেথ এসে তাকে নিয়ে গেলেই বোধহয় ভালো ছিল। তাদের কাছে ডেথটা কিন্তু অনেকটা ইজফুল মনে হয় অনেক সময়। এবং এটাই বলছেন কবি, যে আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ। আমি আমার অনেক সময় ভেবেছি যে মৃত্যু আমাকে যদি নিয়ে যায় তাহলে আমার ভালোই হয়। আমি মৃত্যুর সঙ্গে অর্ধেক প্রেমে পড়েছি, অর্থাৎ অর্ধেক জীবনের সঙ্গে অর্ধেক মৃত্যুর সঙ্গে, যে থাকা না থাকা আমার কাছে সমান। আমি যেতে পারলেও আমার কোনো দুঃখ নেই এখন। তো এরকম একটা হাফ ইন লাভ উইথ স্কুল ডেথ। তাহলে এবার কবির জীবনটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি। কবি কিন্তু টিউবারক্লোসিসে ভুগছিলেন এবং তার ভাই যিনি ছিলেন টিউবারক্লোসিসে মারা গিয়েছেন। তার সঙ্গে যার রিলেশনশিপ ছিল ফেনিব্রন, তিনি কিন্তু কবিকে ছেড়ে চলে গেছেন। তো এরকম একটা পরিবেশে আমরা কিন্তু খেয়াল করছি যে কবির কাছে বাঁচা মরা এ দুটো কিন্তু সমান। তাই তিনি অনেক সময়ই, এর আগে অনেক সময়ই কবি কিন্তু এই মৃত্যুর সঙ্গে, ইসফুল ডেথের সঙ্গে তিনি কিন্তু তার ভালো লাগছিল, তার আধেকটা ভালো লাগা আধেকটা ভালো না লাগা, এরকম একটা ছিল হাফ ইন লাভ, যেটাকে আমরা হাফ ইন লাভ বলতে পারি। অর্থাৎ মোটামুটি তার চলে গেলেও তার কোনো আক্ষেপ ছিল না, এরকম একটা সময় ছিল তার মৃত্যুর। মাঝে মাঝেই হয়। কেন? যন্ত্রণাক্লিষ্ট তার শরীর থেকে বা যন্ত্রণাক্লিষ্ট এই জগৎ থেকে তিনি কিন্তু চলে যাওয়াও অনেক সময় শ্রেয় মনে করতেন। আচ্ছা, এবং আরো বলছে, দেখুন, কল্ড হিম সফট নেমস, এবং অনেক কয়েকবার তাকে আমি সফট নেমে ডেকেছি। সফট নেম মানে হচ্ছে অনেক কয়েকবার ডেথকে আমি মানে খুব নরম সুরে ডেকেছি। নরম সুরে কখন ডাকা হয়? যেমন আমরা আমাদের বিলাভেড বা আমাদের যদি ডিয়ার ওয়ান থাকে, নিয়ার ওয়ান থাকে, তাদেরকে আমরা কিন্তু সফট নেমে ডাকি, বিভিন্ন সফট নেমে ডাকি। এবার কবি বলছেন আমার কাছে ডেথটা, এই যে হিম কিন্তু এখানে ডেথকে রেফার করছে, তাহলে আমি মৃত্যুকে এরকম সফট নেমে ডেকেছি যে মৃত্যু তুমি আসো এবং আমাকে নিয়ে যাও, তাহলে আমার কোনো আক্ষেপ নেই।
এতটা যন্ত্রণার থেকে আমার চলে যাওয়া ভালো, এরকম একটা দৃষ্টিভঙ্গি কিন্তু। অর্থাৎ যন্ত্রণা থেকে তিনি কিন্তু বাঁচতে চাইছেন, বাঁচতে চাওয়ার জন্যই কিন্তু তিনি স্বপ্নেমে ডাকছেন। অর্থাৎ ইন মেনি এ মিউজড রাইম, আমার অনেক মিউজড রাইমে মানে কবিতাতে। তাহলে কবিতাতে কবি অনেক কয়েকবার এই মৃত্যুকে খুব নরম সুরে ডেকেছেন, এবং কবি এমন করে আহ্বান করেছেন যে তার কাছে যদি মৃত্যু আসে, তিনি তার জীবনটাকে মানে জীবন তার যদি নিয়ে যায় তাতে তোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আবার বলছে দেখুন, আবার একটু এই লাইনটার কন্টিনিউশন আছে, টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়েট ব্রেথ, এবং আমার যে ব্রেথটা আছে, শ্বাসটা আছে, যেটা কোয়েট ব্রেথ মানে যেটা হচ্ছে খুব মানে শান্ত বা অতটা উচ্ছল নয়, সেটা সেই যন্ত্রণাক্লিষ্ট শরীরটা, সেখান থেকে যদি আমার শ্বাসটাকে মৃত্যু নিয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই, এই জন্য আমি কিন্তু মৃত্যুকে ডেকেছি স্বপ্নেমে। আচ্ছা, এইবার জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কিন্তু অনেকটা আমরা এরকম বলি, অনেকটা হচ্ছে যে বাধ্য হয়ে, যে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে নিয়ে যাও তাহলেই আমার ভালো। এই জায়গাটা কিন্তু এই এই কয়েকটা 4টা লাইন যে আমরা পড়লাম, মূল বক্তব্য কিন্তু এটাই, যে নিয়ে গেলে ওনার কোনো অসুবিধা হবে না, কারণ এই যন্ত্রণাটাই তার কাছে এখন মৃত্যু সমতুল্য। এইবার আমরা যে জায়গাটায় আসছি সেই জায়গাটা কিন্তু একটু অন্যরকম। কিরকম? নাও মোর দেন এভার সিমস ইট রিচ টু ডাই, কিন্তু এর থেকে আর কখনোই মনে হয়নি যে এতটা রিচ টু ডাই, এতটা ভালো হতো মারা যেতে। তাহলে এখন কিন্তু লাভটা যদি আমরা বলি যে সে সময়টা লাভটা অর্ধেক ছিল, এখন কিন্তু রিচ টু ডাই, অর্থাৎ তার কাছে সব থেকে বেস্ট সময়, অর্থাৎ এখন কিন্তু আমরা লাভটাকে বলতে পারি ফুল লাভ, মৃত্যুর প্রতি তার ফুল লাভ। তাহলে বলছে রিচ টু ডাই, তাহলে এটা হচ্ছে সব থেকে রিচ টু ডাই, এর থেকে আর কোনো সময়ই তার কাছে ভালো মনে হয়নি। আরো লাইনটা ক্লিয়ার করে বলি যে এই সময়ই হচ্ছে তার কাছ থেকে সব থেকে বেস্ট সময় মারা যাওয়ার বলে কবি মনে করছেন। কেন মনে করছেন? কারণ তার নাইটেঙ্গেলের গানটা এত ভালো লাগছে যে তিনি হাসতে হাসতে তার প্রাণটাকে এখন বিসর্জন দিতে পারলেও তার কোনো অসুবিধা নেই। অর্থাৎ আগেরটা ছিল যন্ত্রণাক্লিষ্ট জীবন থেকে মুক্তি পাওয়া, এখনটা কিন্তু আনন্দের সঙ্গে তার জীবনটাকে মুক্তি মানে ছেড়ে দেওয়া। এই দুটো কিন্তু পার্থক্য আগেরটার সঙ্গে, খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু বলা আছে। আবার হচ্ছে দেখুন ওই লাইনটাই, টু সিজ আপ দ্য মিড নাইট উইথ নো পেইন, আমি যদি এখানে আমার মানে শরীরটা চলে যায়, আমি মারা যাই, টু সিজ আপ মিড নাইট, এই মাঝ রাতে, জায়গাটা কিন্তু হচ্ছে মাঝ রাত বলছে কবি, যে এই রাতে, এই রাতের মধ্যে যদি আমি মারা যাই উইথ নো পেইন, আমার কিন্তু কোনো যন্ত্রণা থাকবে না। তাহলে আগেরটাতে আবার খেয়াল করিয়ে দিই, আগেরটাতে কিন্তু পেইন ছিল, এবার পেইন থাকবে না। কেন? এবার এতটা বেশি আনন্দিত কবি, এতটা বেশি উৎফুল্ল যে তার কাছে এখন আর মৃত্যুটা কোনো কিছুই মনে হবে না, তার যন্ত্রণা মনে হবে না। কারণ তিনি হচ্ছে নাইটেঙ্গেলের জগৎটায় যাওয়ার পরে তিনি ভাবছেন সব থেকে এটা হচ্ছে বেস্ট টাইম। অনেক সময় তো মৃত্যু তো সবারই আসবে, কম বেশি মৃত্যু সব মানে আগে আসুক পরে আসুক সবারই আসবে, কিন্তু অনেক সময় আমাদের মনে হয় যে না, এটা হচ্ছে এই মুহূর্তে গেলে হয়তো আমার কোনো আর আক্ষেপ নেই, কোনো আর যন্ত্রণা নেই, কোনো আর দুঃখ নেই। সেটাই হচ্ছে কিন্তু কবির এখন মনে হচ্ছে যে এরকম একটা আনন্দের মুহূর্তে জীবনটা চলে যাক। কার গান শুনতে শুনতে? নাইটেঙ্গেলের গান শুনতে শুনতে আবার আবার পাবো এই লাইনটাকে, কিন্তু এই ডেথ নিয়েই কিন্তু খুব সুন্দর বলা আছে, হুইচ স্ট্যান্ডার ডিলস উইথ দ্য থিম অফ ডেথ, আমরা কিন্তু এখানেই পাচ্ছি। আচ্ছা, হোয়াইল দাও আর্ট পোরিং ফোর্থ, যখন তুমি, দাও আর্ট, তুমি কি করবে? পোরিং ফোর্থ, আমার কানে ঢেলে দিবে, দাই সোল, তোমার সোলকে, অর্থাৎ তোমার নিংড়ানো গানটাকে, তোমার প্রাণ থেকে বেরোনো সেই সুমধুর মেলোডিয়াস সংটাকে তুমি যখন ঢেলে দিবে অ্যাব্রড, বাইরে থেকে, ইন সাচ অ্যান এক্সট্যাসি, এত আনন্দের সঙ্গে, অর্থাৎ তুমি গানটা খুব আনন্দের সঙ্গে করছো, এবং সেই গানটা যখন আমার কানের মধ্যে বাজবে, বাজতেই থাকবে, তখন সেই আনন্দের সঙ্গে যদি আমি মারা যাই, আমার কোনো রকম কোনো আক্ষেপ নেই। আমার বরং মনে হচ্ছে যে এই টাইমটাই হচ্ছে পারফেক্ট টাইম টু ডাই, এবং এই টাইমটাই হচ্ছে সব থেকে আমি এই ডেথের সঙ্গে ফুল ইন লাভ মনে হচ্ছে কবির কাছে। তাহলে এই জায়গাটাই কিন্তু আমরা পাচ্ছি যে নাইটেঙ্গেলের গানটা কবির কাছে এত সুন্দর লাগছে, কবির কাছে মৃত্যুটাও আর দুঃখ বা কষ্টের মনে হচ্ছে না, বরং মৃত্যুটা তার কাছে আনন্দের মনে হচ্ছে। তারপরে বলছে, তারপর তো আমি মারা যাবই, তোমার গান শুনতে শুনতে মারা যাবই, স্টিল উডস দাও সিং, কিন্তু তবুও তারপরেও তুমি গানটা করতে থাকবে। কবি মারা যাওয়ার পরেও নাইটেঙ্গেল পাখিটা গান গান করতেই থাকবে। নাইটেঙ্গেলের পাখির কিন্তু গানটা বন্ধ হবে না, এটাই বলতে যাচ্ছেন যে বন্ধ হচ্ছে না। এখানে কিন্তু আমরা খেয়াল করি, আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে নাইটেঙ্গেল পাখির গানটা বন্ধ হচ্ছে না এবং কোনোদিনও বন্ধ হয় না, যেটা আমরা আরেকটু পরে আরো
ক্লিয়ারলি আলোচনা করব। আচ্ছা, আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, আমার কান তখন আর কিন্তু শোনার মতো থাকবে না। অর্থাৎ কবি যখন মারা যাবেন তখন কি আর কানটা তার ঠিক থাকবে? এখন আমি শুনতে পাচ্ছি, লাইন স্ট্যান্ডাতেই প্রথমের দিকেই বলছেন, এখন আমি শুনতে পাচ্ছি তোমার গানটা, আমি গানটা শুনতেই এসেছি, গানটা শুনতে পাচ্ছি, ভালো লাগছে, এত ভালো লাগছে যে মৃত্যু আমার কাছে কিছু মনে হচ্ছে না। কিন্তু আমি যখন মারা যাব গানটা শুনতে শুনতে, তখন কিন্তু আমার ইয়ার্স গুলো ভেইন হয়ে থাকবে, অর্থাৎ ওরা কিছু, আমার কানগুলো আর শুনতে পাবে না, কিচ্ছুই শুনতে পাবে না তোমার গান। টু দ্য হাই রিকুইম, তোমার এই রিকুইমের কাছে, অর্থাৎ তোমার এই ফিউনারেল সং এর কাছে, অর্থাৎ আমি মারা গেলে তোমার গানটা তো রিকুইম হবে, আমার একটা ফিউনারেল সং হবে, মনে হবে যে আমি মারা গিয়েছি তাই উপলক্ষে তুমি গান করছো, এটা আমার কাছে হাই রিকুইম মনে হবে। এবং তখন আমি কি হব? বিকাম এ সড। টু দ্য হাই রিকুইম বিকাম এ সড, আমি কিন্তু তখন একটা ঢেলার মতো পড়ে থাকবো, আমি কিন্তু তখন একটা নির্জীব পদার্থের মতো পড়ে থাকবো, যেটার কোনো কিছু কান থাকবে না, দেখার কিছু থাকবে না, কোনো অঙ্গই থাকবে না, আমি নির্জীব পদার্থের মতো পড়ে থাকবো, আর তুমি গান করে যাবে এবং আমার শোনার মতো আর কোনো কিছুই থাকবে না। তাহলে অর্থাৎ নাইটিঙ্গেলের গানটা চলতেই থাকবে। তাহলে খুব সুন্দর করে কিন্তু কবি এই জায়গাটাতে তার যে নাইটিঙ্গেলের গানের প্রতি ভালোবাসা, তার নাইটিঙ্গেলের জগতের প্রতি ভালোবাসা, তার লাভ ফর বিউটি এর প্রতি ভালোবাসা, এটা কিন্তু কবি খুব সুন্দর করে বললেন এবং বললেন যে এই গানটা থাকবেই, চলতে থাকবেই, সেটা আমি থাকি বা না থাকি। এখানে কিন্তু আমরা খুব কন্টিনিউশন আমরা দেখেছি, কবি কিন্তু খুব সুন্দর করে কন্টিনিউশন গুলোকে প্রেজেন্ট করেন, স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা খুব সুন্দর করে কিন্তু কন্টিনিউশন প্রেজেন্ট করেন। আগেও দেখিয়েছি, এখানেও আবার দেখবো আমরা 6 স্ট্যান্ডার সঙ্গে 7 স্ট্যান্ডা কত সুন্দর করে লিঙ্ক করা। আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাই 7 স্ট্যান্ডার দিকে। Thou was not born for death, immortal bird. তুমি তো একটা হচ্ছে এমন পাখি, দাও বলতে আমরা বুঝতেই পারছি নাইটিঙ্গেলকে। Thou was not born for death, তুমি কখনো মারা যাওয়ার জন্য জন্মগ্রহণ করোনি। তোমার, তুমি এমন একটা পাখি, তোমার মনে হচ্ছে তুমি একটা অমর পাখি, বলছে কিন্তু ইমর্টাল বার্ড, অর্থাৎ তুমি মারা যাওয়ার জন্য জন্মগ্রহণ করনি। আমাদের এই জায়গাটাতেই খটকা যে কেন নাইটিঙ্গেলের পাখিটা মারা যাওয়ার জন্য জন্মগ্রহণ করেনি? সবাই তো মারা যায়, যারা যেরকম লিভিং যেই থাকুক না কেন সে মারা যাবেই। এভরি লিভিং অবজেক্ট, এভরি লিভিং পার্সন অর অ্যানিমাল হ্যাজ টু ফেস ডেথ। তো আমরা সেই জায়গাটায় পাচ্ছি যে নাইটিঙ্গেল পাখিও মারা যাবে। তাহলে ইমর্টাল বার্ড বলতে কবি কি বোঝাচ্ছেন? ইমর্টাল বার্ড বলতে কিন্তু কবি বোঝাচ্ছেন যে নাইটিঙ্গেলের গানটা কে, অর্থাৎ নাইটিঙ্গেলের গানটা কিন্তু অমর হয়ে থাকবে। কবি বলছেন যে আমি মারা যাব কিন্তু তোমার গানটা চলতে থাকবে। এখানে সেই জিনিসটাই যে তুমি মারা যাবে না, তোমার কোনোদিন মৃত্যু হবে না, তুমি অমর। তাহলে তার মানে পাখিটা অমর নয়, পাখির গানটাকে কবি কিন্তু অমর বলে বর্ণনা করছেন। তাহলে দাউ ওয়াজ নট বর্ন ফর ডেথ ইমর্টাল বার্ড, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি যে পাখির গানটাই হচ্ছে ইমর্টাল। এবং যদি আমরা ফিগার অফ স্পিচ বলি, এখানে আমাদের একটা জিনিস শেখা উচিত যে ফিগার অফ স্পিচটা কিন্তু এখানে হচ্ছে টটোলজি। টটোলজি কিরকম দেখুন, টটোলজি হচ্ছে দেখুন নট বর্ন ফর ডেথ, তার মানে নট বর্ন ফর ডেথ মানে হচ্ছে মৃত্যুর জন্য জন্মাওনি, তার মানে তুমি অমর। আবার কিন্তু সেই জায়গাটাকে বলছে ইমর্টাল, অর্থাৎ একই রকম অর্থ, একই রকম মানে এই মানেটা পাচ্ছি, কিন্তু ওয়ার্ড দুটো ডিফারেন্ট। এরকম যদি হয় কোনোটাতে, আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখি, সেটাকে কিন্তু আমরা টটোলজি বলি। অর্থাৎ সেম ওয়ার্ড থাকলে কিন্তু সেটা হবে না, ডিফারেন্ট ওয়ার্ড কিন্তু মানে একই, বোঝাতে চাচ্ছে একই, সেটা যদি হয় তাহলে সেটা টটোলজি। আচ্ছা, দরকার থাকলে টটোলজিটা একটু দেখে নেবেন। আচ্ছা, আবার আসছি, নো হাংরি জেনারেশন ট্রিট দি ডাউন, কোনো হাংরি জেনারেশনই ট্রিট দি ডাউন তোমাকে মারিয়ে ফেলতে পারবে না, অর্থাৎ কোনো হাংরি জেনারেশনই তোমার এই গানটাকে নষ্ট করতে পারবে না। এই প্রসঙ্গে আরেকটু বলা উচিত, নো হাংরি জেনারেশন বলতে কিন্তু বোঝাচ্ছে যে আমরা যারা হিউম্যান বিং আছি তারা কিন্তু সবসময় এতটা হাংরি যে আমরা ক্রমাগত ডেভেলপ করার একটা চেষ্টা করতে থাকি, এটা থেকে ওটা করবো, ওটা থেকে ওটা করবো, ওটা থেকে ওটা করবো। এগুলো করতে গিয়ে কি হয়, এগুলো করতে গিয়ে আমাদের যে জেনারেশন থাকে, আগের জেনারেশন গুলো, আমাদের ফোর ফাদার যারা থাকে, তাদেরকে আমরা কিন্তু, বা আমাদের দাদু ঠাকুরদা এরা আছে, এদের কিন্তু অনেক অস্তিত্বই আমরা ভুলে যাই, আমরা মনে রাখি না। অর্থাৎ আমরা হাংরি জেনারেশন, আমরা আমাদের আগের যারা থাকেন, আমাদের পূর্বপুরুষরা যারা থাকেন, তাদের চিহ্ন আমরা নষ্ট করে ফেলি। কেন করি? সেটার কারণটা হচ্ছে যে আমরা নিজেকে চেঞ্জ করতে চাই, আমরা নিজেকে এই জগতের সঙ্গে মানিয়ে নিতে চাই, আরো অ্যাডভান্স হতে চাই, যার জন্য অতীতটাকে আমরা খেয়াল রাখতে চাই না, অতীতটাকে আমরা মনেও রাখি না। আমরা যদি বলি এই হাংরি জেনারেশন ট্রিট কাদেরকে করে, সেটা হচ্ছে হিউম্যান বিংরা তাদের পূর্বপুরুষদের
হাংরি জেনারেশনকে ট্রিট করে, কোনো অস্তিত্বই, অর্থাৎ কারো পূর্বপুরুষ যদি কোনো গান করে থাকেন, সেই তাদের উত্তরসূরিরা যারা থাকবেন বা আমরা যারা আছি, তাদের সেই গানটাকে হয়তো সেভাবে বইয়ে নাও নিয়ে যেতে পারি। আমরা হয়তো গানটা না ফলো করে অন্য একটা নাট্য জগতে বা আর্টের জগতে বা অন্য জগতে ঢুকে গেলাম, অর্থাৎ আমরা পূর্বপুরুষের গানটাকে যে ধরে রাখছি সেটা কিন্তু করছি না। তো এটাই হচ্ছে আমাদের হিউম্যান জেনারেশন ইজ অলওয়েজ হাংরি অ্যান্ড উই জেনারেলি ট্রিট আওয়ার প্রিডিসেসর্স ডাউন, এটা কিন্তু বলতে চাচ্ছে। আচ্ছা, কিন্তু নাইটিঙ্গেলের ক্ষেত্রে সেটা হবে না। নাইটিঙ্গেলের ক্ষেত্রে বলছে যে হাংরি জেনারেশন তোমাকে ট্রিট করবে না, তোমার গানটা কোনোদিন নষ্ট হবে না। হাংরি জেনারেশন নেই যেহেতু তোমাদের গানটা একই রকম থাকবে। আবার বলছে, দ্য ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট, আমি আজকে রাত্রিবেলা যে গানটা শুনছি, ওয়াজ হার্ড ইন দ্য অ্যান্সিয়েন্ট ডেজ বাই এম্পায়ার অ্যান্ড ক্লাউন, সেই একই গান কিন্তু অনেক দিন আগে, প্রাচীনকালে, ইন অ্যান্সিয়েন্ট টাইমস, সেই অ্যান্সিয়েন্ট টাইমসের প্রাচীনকালে শুনেছিলেন। কারা শুনেছিলেন? এম্পায়ার, যারা সম্রাট ছিলেন, বা ক্লাউন ছিলেন, যারা বিদূষক ছিলেন। তাহলে কিন্তু সেই এম্পায়ার এবং ক্লাউনরা সেই গানটা শুনতেন সেই পাসিং নাইটের মধ্যে। তো এনসিয়েন্ট ডেজ থেকেই আমরা কিন্তু সেটা দেখি যে নাইটিঙ্গেলের গানটা সেটা ছিলই, এবং নাইটিঙ্গেলের গানটা ওরকমই ছিল। সুতরাং এই নাইটিঙ্গেলের গানটা কিন্তু আমাদের কবি এখন যেটা শুনছেন সেটা একই রকম ভাবে শুনতেন। আচ্ছা, আবার বলছি কিন্তু দেখুন, পারহ্যাপস দ্য সেলফ সেম সং, এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং একটা এলিটারেশন পাচ্ছি, সম্ভবত সেই একই রকম সেলফ সেম সং। সেলফ সেম সং বলতে নাইটিঙ্গেলের গানটা এখন যেরকম আছে, যেভাবে নাইটিঙ্গেল গান করে সেই একইভাবে সেই প্রাচীনকালে কিন্তু সেই গানটা একই করতো। তার জন্য কিন্তু আমরা পাচ্ছি সেলফ সেম সং, একদম একই রকম গান। সেই গানটা, দ্যাট ফাউন্ড এ পাথ থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ, সেটা কিন্তু সম্ভবত রুথের হার্টের মধ্যে দিয়ে, স্যাড হার্টের মধ্যে দিয়েও গিয়েছিল। তাহলে একটা অ্যান্সিয়েন্ট ডেজে পাচ্ছি এম্পায়ার এবং ক্লাউনদের, তারপরে রুথের খুব যে দুঃখ জর্জরিত হার্ট, সেটার মধ্যে দিয়েও কিন্তু সেই গানটা গিয়েছিল, অর্থাৎ সেই গানটা কিন্তু রুথও শুনেছিলেন, এটা পাচ্ছি। এবার এই ফিগারটা কি, এই রুথ সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু আমাদের এটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে চলুন একটু রুথ সম্পর্কে জানি। আচ্ছা, দেখুন, রুথ হচ্ছে কিন্তু এর বিবলিক্যাল ফিগার, এ ফিগার ফাউন্ড ইন দ্য বুক অফ রুথে পাওয়া যায় এই রুথের সম্পর্কে, এবং তিনি কিন্তু হিব্রিউ বাইবেলে কিন্তু এটা পাওয়া যায়। যথেষ্ট তথ্য আছে রুথ সম্পর্কে, একটু ভালো করে দেখে নিলেই হবে। আচ্ছা, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রুথ, এই রুথের শব্দ কিন্তু হচ্ছে এ কম্প্যাশনেট ফ্রেন্ডস, ফ্রেন্ড এটা। আচ্ছা, তাহলে নেমের মিনিংটাও পেয়ে গেলাম, শুধু ফ্রেন্ডও আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার হচ্ছে রুথ হচ্ছে মোয়াবাইট ওম্যান, অর্থাৎ মোয়াবের বাসিন্দা, যাকে বলা হয় মোয়াবাইট। তিনি একজন মোয়াবাইট ওম্যান ছিলেন। এবার তার দেখুন পরের তথ্যটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যারিজ মাহলন নামে একজনের সঙ্গে তার বিয়ে হয়, হু ইজ অ্যান ইসরায়েলাইট ম্যান, ইসরায়েলের বাসিন্দা। তিনি এরকম একজনের সঙ্গে বিয়ে হয়, তার নাম হচ্ছে মাহলন। তাহলে যার সঙ্গে বিয়ে হয় তিনি হচ্ছেন ইসরায়েলের বাসিন্দা। আচ্ছা, এবার হচ্ছে আফটার হার হাজব্যান্ডস ডেথ, অর্থাৎ মাহলন একটা সময় কিন্তু মারা যাওয়ার পরে কি হয়, সি স্টেড উইথ হার মাদার ইন ল নাওমি, তিনি কিন্তু এই নাওমির সঙ্গে, অর্থাৎ তার শাশুড়ি নাওমির সঙ্গে কিন্তু বসবাস করতে থাকেন। আচ্ছা, এবার তিনি কিন্তু নাওমিকে ছেড়েও যেতে পারতেন, নাওমিকে ছেড়ে যাননি। আমাদের কিন্তু এই বুক অফ রুথটার মধ্যে সেটাই কিন্তু দেখা যায়। কি দেখা যায়? শি শোড লয়ালটি অ্যান্ড ডেভোশন টু হার মাদার ইন ল, যে যথেষ্ট ডিভোশন এবং যথেষ্ট লয়ালটি কিন্তু তার মাদার ইন লর প্রতি দেখিয়েছিলেন। তার মাদার ইন ল যেটা বলতেন তিনি সেটা মেনে চলতেন এবং সেভাবেই কাজগুলো করতেন। আমরা কিন্তু খুব কষ্ট করে ওনার জীবনটা যায়। এবং এই যে স্যাড হার্ট অফ রুথ আমাদের কবিতার মধ্যে পাচ্ছি, তখন কিন্তু ওনাকে ওই শস্য কাটতে হয়, শস্য কেটে একা শস্য ক্ষেতের মধ্যে তাকে গানগুলো শুনতে দেখতে পাই যে শুনছে নাইটিঙ্গেলের পাখির গান। তো এই যন্ত্রণাটা কিন্তু আমরা তার মাদার ইন ল থাকার সময়ে, মাদার ইন লর সঙ্গে যখন ছিলেন তখন কিন্তু অনেকটা কষ্ট সহ্য করতে হয়, তার হাজবেন্ড ছিল না, অনেকটা খাটনি করতে হয় তাকে, এই জিনিসগুলো কিন্তু দেখি। আচ্ছা, এবার কি হয়ে গেল, সি মুভ টু জুডা,
তারপরে তিনি জুডাতে কিন্তু চলে গেলেন উইথ আর মাদার ইন লর সঙ্গে জুডাতে চলে গেলেন, যে জুডাটার হচ্ছে কিংডম ছিল হচ্ছে জেরুজালেম, এখানে চলে গেলেন। তো এখানে আমরা এই দুটো তথ্যই পাই। তো এবার তার মাদার ইন ল সেখানে গেলেন। আচ্ছা, দেয়ার সি ওন লাভ অ্যান্ড প্রোটেকশন অফ এ হেলদি রিলেটিভ বোয়াস, এবং সেখানে গিয়ে তার সঙ্গে কিন্তু পরিচয় হয় তার একজন রিলেটিভ, এবং রিলেটিভ যথেষ্ট সম্ভ্রান্ত ছিলেন বোয়াস। তাকে এই আমাদের রুথকে দেখে তার খুব ভাল লাগে, তার ডেভোশন, তার হচ্ছে লয়্যালটি দেখে খুব ভাল লাগে, এবং এই বোয়াজের সঙ্গে কিন্তু বিয়ে হয়। আচ্ছা, সি বিকেম দ্য গ্রেট গ্র্যান্ডমাদার অফ ডেভিড। আমরা ডেভিড কিং, যার বাইবেলের রেফারেন্স পাই, সেই ডেভিড কিং এর কিন্তু গ্র্যান্ডমাদার হিসেবে আমরা এই রুথকে পাই। তাহলে এগুলো হচ্ছে রুথ সম্পর্কে আমরা তথ্যগুলো পাচ্ছি। এবার এই জায়গাটা থেকে যেটা আমাদের আসছে যে রুথের হাজব্যান্ড মারা যাওয়ার পরে রুথকে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হয় একটা সময়, কারণ তাকে কর্নফিল্ডে কাজ করতে হয়, তাকে বিভিন্ন রকম কাজ করতে হয়, আমরা কিন্তু সেটা রেফারেন্স পেলাম। আচ্ছা, এইবার সেই স্যাড হার্ট অফ রুথ, তখন যিনি কাজ করছিলেন, এই বলছে জায়গাটা, হোয়েন সিক ফর হোম সি স্টুড ইন টিয়ার্স অ্যামিড দ্য এলিয়ান কর্ন। এই রুথ যখন বাড়ির জন্য তার মনটা খারাপ করে উঠতো, তখন তিনি তার চোখ দিয়ে জল বেরিয়ে যেত, সি স্টুড ইন টিয়ার্স, সেই চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কোথায় দাঁড়িয়ে থাকতেন? অ্যামিড দ্য এলিয়ান কর্ন, সেই একাকী শস্য ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। তাহলে সেই অবস্থায়, অর্থাৎ এরকম একটা তার মানসিক অবস্থায় যেখানে তাকে খুব কষ্ট করতে হচ্ছে, সেই কষ্টের মধ্যে তার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাকে একা মাঠের মধ্যে কাজ করতে হচ্ছে, তার মনটা তার বাড়ির জন্য টানছে, সেই অবস্থাতে একজনই সম্ভবত তাকে সান্ত্বনা দিত। সেই সান্ত্বনাটা কিন্তু হচ্ছে নাইটেঙ্গেল পাখি। আরো যদি আমরা পার্টিকুলারলি বলি, তাহলে নাইটেঙ্গেল পাখিটার গান সম্ভবত সে সময় তাকে সান্ত্বনা দিত, অর্থাৎ তার মনটা নাইটেঙ্গেলের পাখির গানটা শুনে খুব ভরে উঠতো। তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে আগের দিনে এম্পেরার ক্লাউনরাও সেই গানটা শুনে ভালো লাগতো, ওদের আনন্দ হতো, এবং সেই দুঃখজনক হারটা থেকে বা সেই কষ্টের পরিস্থিতি থেকে সেই রুথকেও কিন্তু উঠতে সাহায্য করতো, বা রুথের মনটাকে ভালো করতে সাহায্য করতো এই নাইটেঙ্গেলের পাখিটার গান। খুব সুন্দর করে কিন্তু বলছে এই জায়গাটায়। নাইটেঙ্গেল পাখির গানটা কেন অমর হওয়ার পিছনে কিন্তু কারণটা হচ্ছে অতীত কাল থেকে চলে আসছে। সেটা ক্লাউনদের ক্ষেত্রেও চলে আসছে, এম্পারারদের ক্ষেত্রেও, সেটা রুথের ক্ষেত্রেও চলে আসছে। এবং আবার আসছি আরো একটা জায়গায় আমরা পাচ্ছি দ্য সেম দ্যাট অফ টাইমস, সেই একই গান, সেম সং, এখানে তো দ্য সেম, মানে পার্টিকুলারলি সেই নির্দিষ্ট গানটা যেরকম, ওটা তো চেঞ্জ হয় না। নাইটেঙ্গেল পাখির গানটা একটা নাইটেঙ্গেল পাখি একরকম করে গাইলো, আর একটা নাইটেঙ্গেল পাখি অন্যরকম করে গাইলো, এটা তো হয় না। এই একই রকম ভাবে নাইটেঙ্গেলের পাখির গানটা, একই গানটা, দ্যাট অফ টাইমস মানে অফন, হ্যাড চার্মড ম্যাজিক ক্যাসমেন্ট opening on the foam of a perilous sea in fairylands forlorn। খুব সুন্দর করে এখানে আরেকটা ছবি দেওয়া আছে, পিকচার দেওয়া আছে, পেন পিকচার, ইমেজ দেওয়া আছে বা ইমেজারি দেওয়া আছে। কি ইমেজারি? এবার একটা গল্প আমরা খেয়াল করি, যে আগের দিনের গল্পগুলোর মধ্যে আমরা দেখতাম যে খুব বিপদ সংকুল একটা সি বা পেরিলাস সি, যেখানে যাওয়া সম্ভব নয়, এরকম জায়গার মধ্যে যারা থাকতেন, জাদুঘর থাকতেন, সব মানে একটু দুষ্টু জাদুঘররা থাকতেন, তারা কিন্তু সেই মারাত্মক সমুদ্রের একটা জায়গায় দ্বীপের মধ্যে তার একটা বড় একটা মানে দুর্গ বানাতেন। সেই দুর্গের মধ্যে কি করতেন? দুর্গের মধ্যে চার পাঁচটা বিভিন্ন মারাত্মক প্রাণী দিয়ে ঘিরে রাখতেন, যাতে কেউ ওই দুর্গের মধ্যে ঢুকতে না পারে। এবং অনেক যে রাজকুমারীকে হয়তো ভালো লাগলো, তাকে চুরি করে নিয়ে এসে ওই দুর্গের মধ্যে রাখতেন বা ওই প্রাসাদের মধ্যে রাখতেন। তো এরকমই এই গল্পটার মধ্যে, মানে এই আমাদের এই জায়গাটুকুর মধ্যে সেরকমই একটা রাজকুমারী আছে। সেই রাজকুমারীটা কি করছেন? যে রাজকুমারীটা হচ্ছেন একটা ম্যাজিক কেসমেন্টের মধ্যে, একটা বারান্দার মধ্যে, যে বারান্দাটা বা একটা ঘরের বাইরের সাইডটা আমরা বলবো, সেখানে কিন্তু একাই দাঁড়িয়ে আছেন, তাকে ওখানে বন্দি করে রাখা হয়েছে। এবং কিছু মানে ম্যাজিক্যালি, অর্থাৎ তিনি ওর বাইরে আর যেতে পারবেন না, কেউ তাকে আর রক্ষাও করতে পারবেন। এটা আমরা কিন্তু দেখি বিভিন্ন যে আগের দিনের গল্পগুলো থাকতো, এগুলোর মধ্যে দেখি। তাহলে এই রাজকুমারীটা ওখানে দাঁড়িয়ে আছেন, এবং তিনি কোথাও যেতে পাচ্ছেন না, কারো দেখা পাচ্ছেন না, না কোনো লোকজনের দেখা, শুধুমাত্র হয়তো জাদুঘরটা যে সময়টা আসে তখন তাকে দেখতে পান, আর চার পাঁচটা হয়তো ভয়ঙ্কর প্রাণী দিয়ে সব ঘেরা আছে, কেউ ওখানে ঢুকতে পান না। আবার বলছে ওপেনিং অন দ্য ফোম অফ পেরিলাস সি,
সেখানে যদি তিনি বাইরের দিকটা তাকান তাহলে দেখছেন যে মারাত্মক সমুদ্র, সেখান থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। এবং সমুদ্র শুধু নয়, সমুদ্রের জলটার চারপাশটা ফোম দিয়ে ভর্তি হয়ে আছে একদম, মানে আমরা যেটাকে বলছি ফোম গুলো আর কি, ফেনা দিয়ে ভর্তি হয়ে আছে। তো ইন ফেয়ারি ল্যান্ড, এবং ল্যান্ডটা কিন্তু ফেয়ারি, ওখানে আর কেউ যায় না, এরকম একটা ফেয়ারি ল্যান্ড, ফোরলোন এবং একাকী অবস্থায় পড়ে আছেন। একটা জাদুর ল্যান্ডের মধ্যে একাকী অবস্থায় একটা মেয়ে পড়ে আছে, সেই মেয়েটাকে বাইরে দিয়ে তাকিয়ে চারপাশটা দেখার চেষ্টা করছেন। এবং সেই দেখতে গিয়ে তিনি দেখলেন একটা নাইটিঙ্গেল পাখি, নাইটিঙ্গেল পাখিটা খুব সুন্দর গান করছে, এবং সেই গানটা কিন্তু তাকে চার্ম করতো। অর্থাৎ তাকে, তার মনটা সেখানে কিন্তু ভালো থাকা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে ওরকম একটা পরিস্থিতি আছেন, কবে মুক্তি পাবেন, কবে মুক্তি পাবেন না, সেই জাদুঘর আদৌ কি চায় সেটাও মানে তিনি মুক্তি পান এরকম, মানে জাদুঘর তো একটু দুষ্টুই দেখেই মনে হচ্ছে, না হলে এখানে এসে তো বন্দি করে রাখার কোনো ব্যাপারই নেই। তো সেই জাদুঘরের কাছ থেকে কি আদৌ মুক্তি পাওয়া সম্ভব? এরকম একটা মানসিক পরিস্থিতির মধ্যে যখন তিনি আছেন, তখন কিন্তু তার মনটা একদম খুব বিষাদে ভরা, বিষণ্ণ হয়ে আছে। সেই বিষণ্ণতার মধ্যে হয়তো কোনো নাইটিঙ্গেলের পাখির হয়তো ওখানে এসেছে, নাইটিঙ্গেলের পাখি এসে সেখানে হয়তো একটা গান করছে, সেই গানটা শুনে তার মনটা কিন্তু চার্মড হয়ে গেছে, তার মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে যে না, নাইটিঙ্গেলের পাখির গানটা একদম মন দিয়ে সেখানে শুনছে। হয় না এরকম টাইপের, যখন আমরা বিষাদে শুনি, বিষাদে থাকি বা মনটা খারাপ হয়ে থাকে, তখন কিন্তু এরকম একটা গান যদি আমরা শুনি তখন কিন্তু আমাদের মনটা একটু হলেও ভালো হয়। তাহলে এখানে বলছে সেই জায়গাটাই কিন্তু, যে এই মেয়েটাকেও সম্ভবত, এই রাজকুমারীটাকেও সম্ভবত সেই নাইটিঙ্গেলের পাখিটা গান শুনিয়ে তার মনটাকে চার্ম করেছিলেন। তাহলে এই পাখির গানটা কিন্তু অমর। কবি বারবার করে বলছেন যে এই পাখির গানটা আগেও ছিল, এবং রুতের সময়ও দেখি, এবং আমরা এই যে এই আমরা এই মিডল এজের একটা রেফারেন্স পাচ্ছি এখানে, মোটামুটি একটা মিডল এজ বলা যেতে পারে, সেই মিডল এজের রেফারেন্সেও কিন্তু আমরা পাচ্ছি যে এই মেয়েটাকেও কিন্তু একই রকম ভাবে চার্ম করতো। তাহলে ওই একই গান সবাইকে চার্ম করতো, তাহলে সেই গানটা অমর না হয়ে তো আর হয় না। অর্থাৎ এই গানটা, তোমার নাইটিঙ্গেল, তোমার গানটা সত্যি অমর, সেটা যুগ যুগ ধরে সবাইকে চার্ম করে যায়। এবং আজকে এই রাত্রিবেলা এই সেম সং বলছে কিন্তু যে দ্য ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট ওয়াজ হার্ড, আমি এই রাত্রিবেলা একই গান শুনছি। তার মানে আদিম কাল থেকে আজ অব্দি, আমার আজকে অব্দি একই গান গেয়ে চলছে এই নাইটিঙ্গেল পাখিরা, এবং তাই গানটা সত্যি অমর হয়ে আছে। তো দিস পার্টিকুলার স্ট্যাঞ্জা নাম্বার 7 deals with the immortality of the bird song, and there are many references why the bird song is immortal, so it's clear. Okay, আচ্ছা, আমরা আসি এবার 8 স্ট্যাঞ্জা নাম্বার 8। আমরা খুব সুন্দর একটা জার্নি করলাম, নাইটিঙ্গেলের পাখির গানটা কবি শুনলেন এবং বিভিন্নভাবে রেফারেন্স দিলেন। সত্যি নাইটিঙ্গেলের জগৎটা আসলেই খুব সুন্দর, নাইটিঙ্গেলের পাখির গানটা খুব সুন্দর, কবির কাছে খুবই ভালো লাগলো। সত্যি কবিতাটাও খুব সুন্দর একটা কবিতা। এবার চলুন আবার 8 নাম্বার স্ট্যাঞ্জা গিয়ে দেখি। 8 নাম্বার স্ট্যাঞ্জা আমরা বুঝি কিন্তু যে দেখুন কন্টিনিউয়েশন একটা থাকে। আগের প্যারাগ্রাফে কিন্তু আমরা দেখুন, আগের প্যারাগ্রাফে আমরা কিন্তু এটা পেয়েছি ফরলর্ন মানে হচ্ছে পরিত্যক্ত। আবার এই 8 স্ট্যাঞ্জার মধ্যে দেখি স্টার্টিং কিন্তু দেখছি ফরলর্ন মানে হচ্ছে পরিত্যক্ত। এইবার ফরলর্নের পরে একটা বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে। ফরলর্ন পরিত্যক্ত, কবির মধ্যে কিন্তু একটা স্ট্রাইক করে গেল যে পরিত্যক্ত কাকে পরিত্যক্ত বলছে, ওই মেয়েটা তো পরিত্যক্ত ছিল। এবার কবির মধ্যে এই চিন্তাটা কেন যেন একটা কাজ করে গেল। কি দেখুন, দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল। এই ভেরি ওয়ার্ড বলতে কোন বোঝাচ্ছে? দ্য ভেরি ওয়ার্ড অবভিয়াসলি ইজ ফরলর্ন। এই ফরলর্ন শব্দটা, পরিত্যক্ত শব্দটা, এটা একটা বেলের মতো আমার কানে বাজলো। এটা একটা সিমিলি পাচ্ছি আমরা কিন্তু এখানে। আচ্ছা, এই কেন বাজলো? হুট করে কানের মধ্যে টুং করে যেমন শব্দ হয়, তেমনি বেল কথাটা কিন্তু তার মাইন্ডের মধ্যে স্ট্রাইক করে গেল যে ফোরলন কথাটা। কে ফোরলন? মেটা ফোরলন নাকি আবার বলছে, দেখুন এবার, টু টল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ, আমাকে যেন জোর করে নিয়ে আসলো ফ্রম দি, তোমার থেকে, টু মাই সোল সেলফ, আমার নিজের সত্তার মধ্যে নিয়ে আসলো। অর্থাৎ আমি ফিরে আসলাম সত্তার মধ্যে। ঘণ্টাধ্বনি শুনে আবার সেন্স, আমার বলেন সম্বিত ফিরে পাওয়া, বা একটা যে আমি কোথায় আছি এরকম একটা চিন্তা তার মধ্যে কাজ করলো, যে তার হঠাৎ করে যেন তিনি জেগে উঠলেন যে ফরলন সত্যি পরিত্যক্ত। এটা কিন্তু নাইটিঙ্গেল জগৎ থেকে তিনি একবারই ফিরে আসলেন। ফিরে এসে আবার কিন্তু তার জার্নিটা আমরা দেখলাম যে নাইটিঙ্গেল জগতে গেলেন,
কিন্তু তিনি আর নাইটেঙ্গেলের জগতে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে ছিলেন, ভাল লাগলো। বিউটি, ওয়ার্ল্ড অফ বিউটিটাকে এনজয় করলেন, বিউটি অ্যান্ড হ্যাপিনেসটাকে এনজয় করলেন। কিন্তু তবুও কিন্তু কোথায় যেন তাকে মনে হলো যে না, আমি ফোরলোন হয়ে আছি ওই জগতে, আমার এই জগৎটা আমার নয়, আমার এখানে নিজেকে পরিত্যক্ত লাগছে, আমার নিজেকে একাকী লাগছে। এখান থেকে এই জন্য কি করলেন, অ্যাডিউ, তিনি কিন্তু বিদায় জানালেন, অ্যাডিউ, বিদায়, বাই, আর এখানে থাকবো না। দ্য ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল, আমাকে ফ্যান্সি আর কিন্তু আমাকে এভাবে চিট করতে পারবে না, অ্যাজ সি ইজ ফেম টু ডু, যেভাবে সে সবাইকে করে। এই সি বলতে এখানে কিন্তু ফ্যান্সি, অ্যাজ সি ইজ ফেম টু ডু। মানে ফ্যান্সির মূল পরিচয়টা হচ্ছে যে ফ্যান্সিকে সবাই জানে, ফ্যান্সি খুব পপুলার, যে সবাইকে চিট করে। এটা ফ্যান্সি সম্পর্কে একটা প্রচলিত ধারণা। ফ্যান্সিটা কি, ফ্যান্সিটা কিন্তু দেখুন এখানে একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে। ফ্যান্সিটা কিন্তু কল্পনা, কিন্তু কল্পনার মধ্যে একটু অলিক কল্পনা থাকবে। তাহলে এই এই এখন এই কল্পনাটাকে, নাইটেঙ্গেলের জগতের যাওয়ার কল্পনাটাকে তার একটু অলিক কল্পনা মনে হচ্ছে। সার্চ ফর বিউটি অ্যান্ড হ্যাপিনেস, এটাকে তার একটা অলিক কল্পনা মনে হচ্ছে। তাহলে এর আগে বলছিলেন কিন্তু যে আমি ইমাজিনেশন হেল্প নিয়ে যাচ্ছি। এবার ইমাজিনেশন এবং ফ্যান্সি দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে ইমাজিনেশন কিন্তু একটু বাস্তব কল্পনা, whereas ফ্যান্সি কিন্তু একটু অলিক কল্পনা। তাহলে এবার সেই ইমাজিনেশন যার সাহায্যে যেতে চাইছিলেন তার কাছে তখন সেটা ভালো লাগলো না, যাই গিয়ে ঘুরে আসি। কিন্তু যখন বাস্তবে গেলেন, গিয়ে দেখলেন না, এটাতে তো এটা ঠিকই আছে, ওয়ার্ল্ড অফ বিউটি হিসাবে ঠিকই আছে, কিন্তু এখানে ওয়ার্ল্ড অফ বিউটিতে থাকলে তো আমার হবে না, এটা আমার জগৎ নয়। আমাকে এতক্ষণ এই অলিক কল্পনাটা আমাকে, অর্থাৎ ফ্যান্সিটা আমাকে এতক্ষণ চিট করছিল, আমাকে ঠকাচ্ছিল যে হ্যাঁ তুমি আসো, আমি তোমাকে আশ্রয় দেবো, কিন্তু আমাকে তো আশ্রয় দিতে পারবে না এ। আমাকে কি করবে, তাহলে এই অলিক কল্পনা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, আমাকে বাস্তব কল্পনা করতে হবে। তাই বলছে, দেখুন, দ্য ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল, ফ্যান্সি কিন্তু আমাকে এত সহজেই চিট করতে পারবে না, অ্যাজ সি ইজ ফেম টু ডু, যেভাবে সে সহজ সবাইকে চিট করে থাকে। ডিসিভিং এলফ, সে একটা প্রতারণাকারী, একজন প্রতারক এলফ, পরী, সবাইকে ঠকিয়ে বেড়ায়, সবাইকে বিভিন্ন রূপ দেখা, চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে এক খুব সুন্দর ফুলের জগতে নিয়ে যাব, চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে কল্পনার জগতে, ঘুমের জগতে নিয়ে যাব। কিন্তু আদৌ সে নিয়ে যায় না, বরং আমাদেরকে এমন একটা ভান দেখায় নিয়ে যাবে, কিন্তু আসলে নিয়ে যায় না, আমাদেরকে ঠকিয়ে ওই জগতেই রাখে। শুধু কিছুক্ষণের জন্য আমাদের হয়তো একটা টেম্পোরারি শেল্টার দেয়, কিন্তু সেটা আদৌ নিয়ে যায় না, আমাদেরকে আবার ওই জগতেই ফিরে আসতে হয়। সুতরাং এই জায়গাটা, এটাকে আমরা ডিসিভ বলি, যে টেম্পোরারি শেল্টার দেওয়াটা আমার তো পার্মানেন্ট আশ্রয় নয়। আমার পার্মানেন্ট আশ্রয় হচ্ছে যে আমি যেখানে আছি সেখানটা থেকে আমাকে যদি এলিভেট করে আমাকে সেই জগতে নিয়ে যেত, ফুলের জগতে নিয়ে যেত, তাহলে সেটা আমার পক্ষে ভালো হতো। কিন্তু 2-4 সেকেন্ডের জন্য, 10 মিনিটের জন্য আমাকে একটা জগতে আশ্রয় দেওয়া, এটা কখনো পার্মানেন্ট সলিউশন নয়। সুতরাং দিস ওয়ান কাইন্ড অফ ডিসিভিং, এটা ডিসিভ করে। কে ডিসিভ করে, এই এল্পটা ডিসিভ করে, এবং এই ডিসিভিং এল্প কাকে বলছে, ফ্যান্সিকে বলছে। তাই কবি বললেন যে না, হবে না, আমি এই অলিক কল্পনার জগতে থাকতে চাই না, আমি বাস্তবেই ফিরতে চাই। অ্যাডিউ অ্যাডিউ, বিদায় বিদায়, অ্যাডিউ অ্যাডিউ, দ্য প্লেন্টিভ অ্যান্থেম ফেডস, তোমার সেই বিষাদের গান। দেখুন নাইটেঙ্গেলের গানটা কিন্তু তখন কত সুন্দর লাগলো, কত সুন্দর, ভালোই লাগলো, যথেষ্ট ভালো লাগলো। কিন্তু এখন সেই গানটাকে একটু তার বিষাদ মনে হচ্ছে, যে না, এটা আমাকে চিট করতে আসছিল, এটা ঠিক নয়। তাই এই বিষাদের গানটা এখন আমি একটু ফেড হয়ে যাচ্ছে, ফেড, আস্তে আস্তে সরে আসছেন কবি ওখান থেকে, এবং গানটাও কিন্তু ফেড হয়ে আসছে। পাস্ট দ্য নিয়ার মিরোস, তারপর সেই পাশের যে মিরোটা আছে, মাঠটা আছে, সেখানটা ক্রস করে নাইটেঙ্গেলের গানটা মনে হয় দূরে সরে গেল। মানে কবি ফিরে আসছেন, কবি ফিরে আসার সঙ্গে সঙ্গে তো গানটা তো আর থাকবে না, গানটা রিসিডিং হচ্ছে, গানটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই ফেড হয়ে যাচ্ছে। ফেড থেকে সেই কোথা থেকে ফেড হলো, যে পাশের মিডোটা থেকে আস্তে আস্তে সরে গেল মনে হচ্ছে। মানে গানটাকে এবার একটু কল্পনা করি, গানটা ঢেউয়ের মতো কল্পনা করুন, একটু বাতাসের ঢেউয়ের মতো, এই গানটা আস্তে আস্তে ঢেউয়ের তরঙ্গের মতো সেই মাঠটাকে তরঙ্গের মতো মানে ওই মাঠটা দিয়ে ঢেউয়ের মতো করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার ওভার দ্য স্টিল স্ট্রিম, তারপর ছোট্ট ঝর্ণা যেটা স্থির হয়ে আছে, মানে ছোট নদী, সেটার উপর দিক দিয়ে সেটা চলে গেল, সেই গানটা চলে গেল। খুবই ভাবছেন এই গানটা চলে গেল, গানটা মিলিয়ে যাচ্ছে, কিন্তু অরিজিনালি তো পোয়েট ইজ হর্ড ব্যাক টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, কিন্তু এখানে আমরা দেখছি গানটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। সুতরাং ডিস্টেন্সটাকে এখানে আমরা মেইনলি বলতে পারি। আচ্ছা, এবার হচ্ছে এই ছোট নদীটা পার হয়ে, ছোট নদীটার উপর দিয়ে সেই গানটা চলে যাচ্ছে,
আপ দ্য হিলসাইডের পাশ দিক দিয়ে উপর দিক দিয়ে বেড়ে চলছে, and now it is buried deep. তারপর এটা এই যে ইটইজটা পাচ্ছি, এটা এটা কিন্তু বারিড ডিপ হয়ে গেল, তারপর এটা এক সময় মিলিয়ে গেল, একদম ডিপলি বারিড হয়ে গেল, এটাকে আর পাওয়া যাচ্ছে না, শুনতে পাওয়া যাচ্ছে না। তাহলে বারিড ডিপ, হোয়াট ইজ বারিড ডিপ? The buried deep is that the song of the bird is buried deep. The song of the bird is lost. The song of the bird is completely faded away. এটা কোথায় ফেডেড হয়ে গেল? খুব সুন্দর করে বলছি কিন্তু, ইন দ্য নেক্সট ভ্যালি ক্লেটস, পরের যে ভ্যালি ক্লেটসটা আছে, পরের যে উপত্যকাটা আছে, সেই উপত্যকাটার ওখানে গিয়ে কিন্তু মিলিয়ে গেল। খুব সুন্দর করে কিন্তু বলছে যে আস্তে আস্তে যাচ্ছে, মিলো দিয়ে যাচ্ছে, স্ট্রিম দিয়ে যাচ্ছে, হিল সাইড দিয়ে যাচ্ছে, তারপরে গিয়ে গিয়ে কিন্তু ভ্যালি ক্লেটসে মিলিয়ে গেল। ওকে, লাস্ট দুটো লাইন দিয়ে শেষ করি। ওয়াজ ইট এ ভিশন? এবার কবি ভাবছে ওয়াজ ইট এ ভিশন। আচ্ছা, আমি এতক্ষণ কোথায় ছিলাম? তাহলে আমি এতক্ষণ হচ্ছে ভিশনে ছিলাম, অর এ ওয়েকিং ড্রিম, নাকি এটা ওয়েকিং ড্রিম? তাহলে এই যে জগতে যাওয়া, জগৎ থেকে ফিরে আসা, এই জার্নিটুকু, এই ড্রিমটুকু, কবি এটাকেই কিন্তু বুঝতে পারছেন না যে এটা কি সত্যি একটা ভিশন, সত্যিকার একটা ভিশন বলতে পারেন, বা নাকি উনি জেগে জেগে একটা স্বপ্ন দেখছিলেন। প্লেড ইজ দ্যাট মিউজিক। এবার সেই মিউজিকটাও কিন্তু প্লেড হয়ে গেল। তাহলে মিউজিকটা আর নেই, এখন আর শুনতে পাচ্ছেন না। তো তার জন্য তিনি বলছেন, ডু আই ওয়েক অর স্লিপ? আমি কি জেগে আছি না আমি কি ঘুমিয়ে আছি? তার মানে এই লাস্ট দুটো লাইন দিয়ে আমরা বলতে পারি যে কবির মধ্যে এতক্ষণ একটা ঘোর কাজ করছিল, কবির মধ্যে এতক্ষণ একটা এরকম একটা ভাব কাজ করছিল যে তিনি জেগে আছেন কিনা, তিনি ঘুমিয়ে আছেন, না তিনি স্বপ্ন দেখছিলেন, নাকি সেই স্বপ্নটা অবাস্তব কল্পনা না সত্যি স্বপ্ন। এই দ্বন্দ্বেই কিন্তু কবিতাটা শেষ হচ্ছে। কবির মধ্যে কিন্তু এই গানটার মানে কবি এই নাইটিঙ্গেলের গানটা কিন্তু কবিকে এরকম একটা কন্ডিশনে থেকে কবিতাটাকে ছাড়তে বাধ্য করছে। তাহলে এরকম খুব সুন্দর করে আমরা কিন্তু নাইটিঙ্গেলটা দেখলাম, এবং শেষের দিকটা তো আরো সুন্দর, প্রথম দিকটা তো সত্যিই সুন্দর। মানে গোটা কবিতাটা এক কথায় বলা যেতে পারে এমন কোনো অংশ নেই যেখান থেকে আমরা এই কবিতাটার মধ্যে নির্যাস পেলাম না। প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ওয়ার্ড গুলো পেলাম, এত সুন্দর সুন্দর কনসেপ্ট গুলো পেলাম, এত সুন্দর সুন্দর ইমেজারি গুলো পেলাম। সত্যি খুব দারুণ কবিতা, সত্যিই ভালো লাগলো কবিতাটা। আশা করি আপনাদের ভালো লেগেছেন, যতটা পেরেছি বর্ণনা করতে চেষ্টা করেছি। যদিও আমাদের কিছুটা ইনকমপ্লিট থেকে গেল, রেটরিক প্রসিডি নিয়ে আলোচনা করার সুযোগ হয়ে উঠলো না, হয়তো সেই সুযোগ প্রশ্নের মাধ্যমে আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্রুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।